100 দিন পেরুলেও কমেনি ইরান যুদ্ধের উত্তাপ। ট্রাম্পের কণ্ঠে তেহরানের সক্ষমতার প্রশংসা। কতটা মাশুল দিচ্ছেন ইরানিরা? পরম মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে ধরা খেল ইসরায়েল, ফাঁস করেছে পেন্টাগন। ফাটল ধরছে কি বন্ধুত্বে? ভারতের তেলাপোকার হানায় অস্বস্তিতে ক্ষমতার ভরকেন্দ্র। কার ইশারায় উজ্জীবিত তরুণ তুর্কি? সিজেপিকে আমলে নিচ্ছে কি বিজেপি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরানে মার্কিন বাহিনীর সামরিক আগ্রাসনের ১৭তম দিনেও থামেনি পাল্টাপাল্টি হামলা। ঘটনাবহুল হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এমন অবস্থায় শান্তি চুক্তি ছাড়া অহংকারী ইরানিদের গতি নেই বলে মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তেহরানের দাবি মার্কিন নিষেধাজ্ঞা জব্দ হওয়া $24 বিলিয়ন ফেরত পাওয়া ছাড়া শান্তি চুক্তিতে যাবে না ইরান। এদিকে অস্ত্র আর কথার যুদ্ধ থামাতে বিশেষ চিঠি নিয়ে তেহরান সফরে একাধিক বৈঠক করেছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। নাঈম আহমেদের ডেস্ক রিপোর্ট। দেখতে দেখতে 100 দিনে গড়ালো যুক্তরাষ্ট্র আর ইরানের যুদ্ধ। প্রত্যাশিত শান্তি চুক্তি আলোর মুখ দেখেনি, কাটেনি অনিশ্চয়তা। শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক বাহিনীর পাল্টাপাল্টি হামলার রেশ ধরে কুয়েত আর বাহরাইনে হামলা চালায় তেহরান। এর পরদিনই হরমুজ প্রণালীতে ইরানের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করে মার্কিন বাহিনী। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য সরাসরি হুমকি তৈরি করছিল ড্রোনগুলো। যুদ্ধক্ষেত্রে যখন একে অপরকে ছেড়ে কথা বলছে না, সমীহ করছে না, ঠিক এমন পরিস্থিতিতে ইরানের প্রশংসা উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তেহরানের সামরিক সক্ষমতার প্রশংসা করেছেন ট্রাম্প। ওই সাক্ষাৎকারেই তিনি দাবি করেন, ইরানের সামরিক অবকাঠামো ও ড্রোন কারখানার সিংহভাগ গুঁড়িয়ে দিয়েছে মার্কিন বাহিনী। সংঘাত নিরসনে ইরানের সঙ্গে দ্রুত শান্তি চুক্তি সই করতে যারা চাপ দিচ্ছেন তাদের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরাতে বছরের পর বছর সময় লাগে। এ প্রসঙ্গে ভিয়েতনাম যুদ্ধের প্রসঙ্গ টানেন তিনি। ইরানিরা অত্যন্ত শক্তিশালী একটি জাতি, যদিও শেষ পর্যন্ত চুক্তি করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই। আমরা তাদের সামরিক বাহিনীকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছি। যুদ্ধের শুরুতে ইরানের যে পরিমাণ মিসাইল ছিল, এখন তার মাত্র 21 থেকে 22% অবশিষ্ট আছে। এদিকে নতুন করে শুরু হওয়া সংঘাত ও শান্তি আলোচনা থেমে যাওয়ার দায় পুরোপুরি ওয়াশিংটনের উপর চাপিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই সিএনএনকে জানিয়েছেন, আলোচনার বল এখন ট্রাম্পের কোর্টে। যুক্তরাষ্ট্রের জব্দ করা অর্থের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, এগুলো ইরানের সাধারণ জনগণের অর্থ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওই অর্থের বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেবে না তেহরান। এছাড়াও তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের কথায় ভরসা নেই তেহরানের। আলোচনা এখন পুরোপুরি অচল অবস্থায় এবং ট্রাম্পকেই এর জট খুলতে হবে। জব্দ করা $24 বিলিয়ন ফেরত দিতে হবে। এটি আমাদের অর্থ। আমেরিকা আবার যুদ্ধ শুরু করলে এই যুদ্ধ পারস্য উপসাগর ছাড়িয়ে লোহিত সাগর ও ভূমধ্য সাগর পর্যন্ত ছড়িয়ে পড়বে। অন্তর্বর্তীকালীন চুক্তি সই করার পরপরই 2 ধাপে $12 বিলিয়ন বা $1200 কোটি ইরানকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে তেহরান। যদিও এতে সায় নেই মার্কিন প্রশাসনের। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ওবামা আমলের মতো ইরানকে কোনো নগদ অর্থের প্যালেট দেয়া যাবে না। বরং মার্কিন ট্রেজারি বিভাগ পরিকল্পনা করছে, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েত, বাহরাইন সহ পারস্য উপসাগরীয় মিত্র দেশগুলোর ক্ষতিপূরণ মেটানো হবে এই অর্থে। দুপক্ষের অনড় অবস্থান আর নতুন করে হামলার মাঝেই পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তেহরান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে দেখা করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার জন্য বিশেষ চিঠিও হস্তান্তর করেছেন তিনি। নাঈম আহমেদ, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে প্রায় 100 দিন ধরে বন্ধ বিশ্বের বিভিন্ন প্রান্তে জ্বালানি রফতানির গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এতে বৈশ্বিক অর্থনৈতিক টালমাটাল দশায় যুদ্ধের প্রধান দুই পক্ষের ইরান আর যুক্তরাষ্ট্র যে খুব স্বস্তিতে আছে এমন নয়। অর্থনৈতিক অস্থিরতায় ভুগছে ইরান, এর সাথে মরার উপর
খাড়ার ঘা হিসেবে ইরানের বন্দর ঘিরে মার্কিন অবরোধ তো আছেই। এমন অবস্থায় কেমন আছেন সাধারণ ইরানিরা, কি চাচ্ছেন তারা? সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। শান্ত নীল জলরাশির ওপর ভেসে আছে ছোট বড় ও মাঝারি আকৃতির কয়েক হাজার জাহাজ। প্রথম দেখায় মনে হতে পারে এ যেন দক্ষ শিল্পীর আঁকা মনোমুগ্ধকর এক ছবি, কিন্তু এটি ছবি নয়, বরং একসময় বিশ্বের ব্যস্ততম জলপথ হরমুজ প্রণালীর বাস্তব চিত্র। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান আমেরিকা যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ আর ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের অবৈধ নিষেধাজ্ঞায় সেখানে দীর্ঘদিন আটকা পড়েছে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো জাহাজ। বন্দরে নোঙর করা জাহাজগুলোতে আনুমানিক 20,000 নাবিক সপ্তাহের পর সপ্তাহ আটকা পড়ে আছেন। যদিও কিছু কিছু জাহাজ ইরানে ঠিক করে দেয়া নির্ধারিত পরিমাণ টোলের বিনিময়ে হরমুজ পার হচ্ছে, যদিও এর সংখ্যা স্বাভাবিকের তুলনায় খুবই নগণ্য। গুরুত্বপূর্ণ এই জলপথটির এই স্থবির অবস্থার ভয়াবহ প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। এতে দেশে দেশে জ্বালানি তেলের সংকট, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি সহ নানা ধরনের অর্থনৈতিক সমস্যায় জর্জরিত বিশ্ববাসী। যুদ্ধের প্রধান দুই পক্ষের কেউই অর্থনৈতিক অস্থিরতার এই আঁচ থেকে বাঁচতে পারেনি। ইরানে সামরিক অভিযান চালিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দম্ভ আর অর্জনের ঢোল নিজে নিজে বাজালেও বাস্তব চিত্র মোটেই সুখকর নয়। যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে হুমকির মুখে ফেলায় এখন দেশটির সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্টে পরিণত হয়েছেন তিনি। এদিকে পরাশক্তির বিরুদ্ধে দুর্বার প্রতিরোধে ইরান প্রশংসার সাগরে ভাসলেও যুদ্ধের মাসুল হিসেবে উপহার পেয়েছে অর্থনীতির টালমাটাল অবস্থা। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে আকাশছোঁয়া মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দা, নিত্যপণ্যের সংকটে সাধারণ ইরানিদের বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়ছে দিনকে দিন। যুদ্ধের কারণে স্থানীয় বাজারে অস্বাভাবিক হারে বাড়ছে খাদ্যপণ্যের দাম। পরিস্থিতি আরও অসহনীয় করে তুলছে ইরানের বন্দরগুলোয় মার্কিন অবরোধ, যা আমদানি কার্যক্রমকে মারাত্মক ব্যাহত করায় ওষুধ থেকে শুরু করে নিত্যপণ্যের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আর যুদ্ধ চান না ইরানের সাধারণ জনগণ। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই সংকট সমাধানে আশাবাদী ইরানিরা চান দুই পক্ষই আলোচনার মাধ্যমে সমঝোতায় আসুক। ইনশাল্লাহ তারা একটি সমঝোতায় পৌঁছাবে। যুদ্ধ আমাদের দেশের জন্য ভালো কিছু নয়, এর নেতিবাচক পরিণতি ব্যাপক, বিশেষ করে সাধারণ মানুষের জন্য। বিশেষত যদি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, তবে শেষ পর্যন্ত জনগণকেই এর মূল্য দিতে হয়। এই মুহূর্তে আমাদের দেশের বহু মানুষের প্রধান উদ্বেগ হলো অর্থনৈতিক পরিস্থিতি ও মানুষের জীবন জীবিকা। জনগণের ওপর চাপ দিন দিন বাড়ছে। যদি কোনো সমঝোতায় পৌঁছাতে হয় তবে উভয় পক্ষকেই সংযম দেখাতে হবে। যদি এক পক্ষ আক্রমণ করে এবং অন্য পক্ষ নীরব থাকে, তবে তাকে সমঝোতা বলা যায় না। শুধু অর্থনৈতিক ক্ষয়ক্ষতি বা জীবনযাত্রার মান কমে যাওয়া নয়, যুদ্ধবিরতির মধ্যেও প্রতিনিয়ত হামলায় প্রিয়জন হারানোর ভয় এবং লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় ইরানের অধিবাসীদের গভীর মানসিক ক্ষতও তৈরি হচ্ছে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরান যুদ্ধ আর সামরিক সিদ্ধান্তের আগাম তথ্য পেতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসী গুপ্তচর বৃত্তি চালাচ্ছে ইসরায়েল। মিত্র দেশের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির গুরুতর এই অভিযোগ উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোপন মূল্যায়নে। মার্কিন এই সতর্কবার্তা কি ইসরায়েলের সাথে সম্পর্কে গুরুতর ফাটলের ইঙ্গিত? কি বলছেন সমর বিশারদরা? হিজল জোবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলের গুপ্তচর বৃত্তি বৃদ্ধি নিয়ে ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। পরিস্থিতি বিবেচনায় সম্প্রতি ইসরায়েল থেকে আসা গোয়েন্দা হুমকির মাত্রাকে সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের দুজন বর্তমান ও একজন সাবেক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা মতপার্থক্যের মধ্যেই ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ এই নতুন সতর্কবার্তা জারি করেছে। ডিআইএর অভ্যন্তরীণ বার্তায় ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার হুমকিকে ক্রিটিক্যাল বা সংকটজনক পর্যায় হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এক মার্কিন কর্মকর্তা জানান, এ বিষয়ক 7 পৃষ্ঠার গোপন এক নথিতে এমন কয়েকটি নির্দিষ্ট ঘটনার উল্লেখ রয়েছে যা ওয়াশিংটনের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। পেন্টাগনের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা, নীতি নির্ধারণী প্রক্রিয়া এবং ভবিষ্যৎ সামরিক সিদ্ধান্ত সম্পর্কে আগাম তথ্য সংগ্রহের লক্ষ্যেই মার্কিন শীর্ষ কর্মকর্তাদের ওপর নজরদারি চালানোর চেষ্টা করছে ইসরায়েল। বিশ্ব রাজনীতিতে মিত্র কিংবা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর মধ্যে গোয়েন্দা নজরদারি নতুন কিছু নয়। তবে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতা সাধারণ কূটনৈতিক গোয়েন্দাগিরির সীমা ছাড়িয়ে গেছে। বিশেষ করে ইরানের সঙ্গে যুদ্ধ এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে যে মতবিরোধ তৈরি হয়েছে তার প্রেক্ষাপটে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করবে নাকি সংঘাত বন্ধের পথে হাঁটবে এ প্রশ্নের উত্তর জানতে ইসরায়েলের আগ্রহ এখন তুঙ্গে। এদিকে পেন্টাগনের এই সতর্কবার্তার পর মার্কিন কর্মকর্তাদের ইসরায়েল সফর ও ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই সতর্কবার্তার ফলে মার্কিন কর্মকর্তারা যখন ইসরায়েল সফর করবেন কিংবা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তখন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান ও সাবেক কূটনীতিকদের তথ্য অনুযায়ী অনেক মার্কিন কর্মকর্তাই ইসরায়েল সফরের সময় অস্থায়ী ফোন ও ল্যাপটপ ব্যবহার করেন। এমনকি হোটেল কক্ষে ব্যক্তিগত আলাপচারিতার ক্ষেত্রেও তারা অতিরিক্ত সতর্কতা বজায় রাখেন। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মহলে একটি ধারণা প্রচলিত রয়েছে, নিজের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হলেও প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও আগ্রাসী গোয়েন্দা তৎপরতা চালাতে পিছপা হয় না ইসরায়েল। সাম্প্রতিক এই সতর্কবার্তা সেই পুরনো আশঙ্কাকেই নতুন করে সামনে নিয়ে এসেছে। এর আগে 1980-র দশকে ইসরায়েলের চালানো এক গুপ্তচর বৃত্তির কারণে ওয়াশিংটনের সঙ্গে দেশটির সম্পর্কের বড় ধরনের ফাটল তৈরি হয়েছিল। সে সময় মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা বিশ্লেষক জনাথন পোলার্ড সুটকেস ভর্তি অত্যন্ত গোপনীয় নথিপত্র ইসরায়েলের কাছে বিক্রি করেছিলেন। ওই অপরাধে ধরা পড়ার পর 30 বছর কারাগারে কাটাতে হয় তাকে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। পারমাণবিক বোমার পর এবার সাগরের দানবীয় যুদ্ধজাহাজ ও গোপন অস্ত্র নামানোর ঘোষণায় হইচই ফেলে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উত্তর কোরিয়া সফরের ঠিক আগ মুহূর্তেই শোরগোল ফেলায় নির্দেশ এলো। বেজিং আর পিয়ংইয়ং এর অভিন্ন শত্রু আমেরিকাকে মোকাবেলায় সামরিক দাপট ও শক্তির জানান দিতে কি এমন চাল দিলেন কিম? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শত্রুদের চমকে দিয়ে 10,000 টনের বিশাল যুদ্ধজাহাজ নামানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। সামরিক শক্তি বৃদ্ধির নানা কার্যক্রমের অংশ হিসেবে দেশটির নেতা কিম জং উন এবার নজর দিয়েছেন সাগরের গভীরে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আসন্ন সফরের ঠিক আগ মুহূর্তে কিম তার নৌবাহিনীকে সাফ জানিয়ে দিলেন, দানবীয় ডেস্ট্রয়ারের পাশাপাশি তৈরি করতে হবে পানির নিচের অত্যন্ত গোপন ও শক্তিশালী কিছু সমরাস্ত্র। এমন মহাপ্রস্তুতি মূলত কিম জং উনের কূটনৈতিক খেলার একটি অংশ। দীর্ঘ 7 বছর পর 8ই জুন উত্তর কোরিয়া সফরে আসছেন চীনের শীর্ষ নেতা শি জিনপিং। আর তার সফরকে সামনে রেখেই নিজের সামরিক শক্তি ও ক্ষমতা দেখাতে মরিয়া কিম। রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা প্রদর্শন পর্ব শেষ হতেই এখন আরেক আনুষ্ঠানিক মিত্র চীনকে নিজেদের আসল দাপট দেখাতে চাইছে উত্তর কোরিয়া। এর আগে শত্রুদের ঠেকানোর অজুহাতে পারমাণবিক অস্ত্রের ভান্ডার বহুগুণ বাড়ানোর ডাক দিয়েছিলেন কিম জং উন। তার মতে আমেরিকার মতো বিশ্বের সবচেয়ে হিংস্র শত্রুদের মোকাবেলা করে টিকে থাকতে হলে পরমাণু অস্ত্রের মজুদ বাড়ানো ছাড়া পিয়ংইয়ংয়ের সামনে আর কোনো পথ খোলা নেই। সম্প্রতি একের পর এক সামরিক ঘাঁটি চষে বেড়াচ্ছেন কিম জং উন। সেই প্রদর্শনীর অংশ হিসেবে একটি নৌমহড়াও তদারকি করেন তিনি। তখন কিমের পাশে ছিল তার কিশোরী কন্যা।
কেবল স্থল বা আকাশ নয়, পারমাণবিক হামলা ঠেকাতে হলে উত্তর কোরিয়াকে সাগরেও অজেয় হতে হবে, এমনটাই মনে করেন কিম জং উন। আর এ কারণেই একদিকে পরমাণু উৎপাদন কেন্দ্রে গিয়ে অস্ত্রের বহর বাড়ানোর তাগিদ দিচ্ছেন তিনি, অন্যদিকে নির্দেশ দিচ্ছেন নৌবাহিনীকে ঢেলে সাজানোর। দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়া এর আগে কখনোই এত বড় যুদ্ধজাহাজ বানানোর কথা ভাবেনি বা এমন কথা মুখেও আনেনি। তাদের দাবি, শি জিনপিং এর সফরকে ঘিরে পিয়ংইয়ং এর সামরিক প্রস্তুতির মূল উদ্দেশ্য শক্তি প্রদর্শন। উত্তর কোরিয়ার দৃষ্টিকোণ থেকে দেখলে চীনের প্রধানমন্ত্রীকে আতিথেয়তা দেওয়া কিম জং উনের জন্য দারুণ একটি ব্যাপার হবে। ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি সম্ভবত বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতার সমকক্ষ কাউকে নিজের দেশে স্বাগত জানানো বড় বিষয়। কিম জং উন এটিকে তার দেশের অভ্যন্তরীণ প্রচারণার কাজে ব্যবহার করতে পারবেন। তিনি দেখাতে পারেন উত্তর কোরিয়া একটি পারমাণবিক শক্তি এবং বিশ্বের শীর্ষ পর্যায়ে তার দেশের বন্ধু রয়েছে। ভ্লাদিমির পুতিনের সাথে তো কিমের একটা জোরালো সম্পর্ক রয়েছে, আর এখন শি জিনপিং এর আতিথেয়তা, অর্থাৎ চীনাদের নিজের দেশে টেনে আনা, নিশ্চয়ই কিমের পক্ষ থেকে এক ধরনের শক্তি দেখানো। একদিকে পুরনো ভাঙাচোরা যুদ্ধজাহাজ ও সংশ্লিষ্ট প্রযুক্তি জোড়াতালি দিয়ে সচল করার চেষ্টা, অন্যদিকে 10,000 টনের আধুনিক দানবীয় ডেস্ট্রয়ার তৈরির ঘোষণা। কিমের এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে বেশ শোরগোল ফেলে দিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন পিয়ংইয়ং এর মাটিতে পা রাখবেন, তখন উত্তর কোরিয়ার সামরিক শক্তির প্রদর্শনী তার মনোযোগ কাড়বে। আর এর মধ্য দিয়ে হয়তো দেশ ও দেশের বাইরে নিজের গুরুত্ব আরও বাড়ানোর চেষ্টা করছেন কিম জং উন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। নিউজ ফিড থেকে রাজপথ। ভারতের সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রে ককরোচ জনতা পার্টি। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস আর চাকুরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ক্ষমতার ভর কেন্দ্র নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি করে এরই মধ্যে অস্তিত্বের জানান দিয়েছে তরুণদের নবগঠিত দলটি। রাজপথে এই কর্মসূচি কি স্বতঃস্ফূর্ত নাকি পেছনে বড় কোনো শক্তির ইন্ধন? বিস্তারিত মীর ফজলের আপডেট রিপোর্টে। ভারতের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যেখানে অর্থ আর পেশিশক্তির দাপটি শেষ কথা, সেখানে এক অভিনব ডিজিটাল বিপ্লবের জন্ম দিয়েছেন অভিজিৎ দীপকে। বোস্টন ইউনিভার্সিটির ক্লাসরুম থেকে দিল্লির রাজপথ। অভিজিতের এই যাত্রা এখন ভারতের রাজনীতিতে এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। বিদেশের মাটির প্রাতিষ্ঠানিক জ্ঞান আর দেশের প্রান্তিক মানুষের ক্ষোভকে এক সুতোয় বেঁধে অভিজিৎ তৈরি করেছেন ককরোচ জনতা পার্টি সিজেপি। সামাজিক মাধ্যমের নিউজফিড থেকে শুরু করে রাজপথ, ভারতের সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রে এই ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট। দলিত পরিবারের এই সন্তানই দেশটির কোটি তরুণকে নতুন করে প্রতিবাদের ভাষা শিখিয়েছেন। এরই মধ্যে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত এই দল। 6 জুন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে সিজেপির কর্মী সমর্থকরা। বিক্ষোভে যোগ দিতে দিল্লির যন্তর মন্তর এলাকায় জড়ো হন শত শত কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। মূলত এই কর্মসূচিতে অংশ নিতেই যুক্তরাষ্ট্রের বস্টন থেকে দেশে ফিরেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কিন্তু ভারতের তরুণেরা কি স্বতঃস্ফূর্তভাবেই রাজপথে নেমেছে, নাকি এর পেছনে ইন্ধন যোগাচ্ছে বড় কোনো শক্তি? অভিজিৎ 2020 থেকে 2023 সাল পর্যন্ত আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমে একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশ চলে যান এবং আম আদমি পার্টি ছাড়েন। ভারতের বিজেপি নেতারা এই আন্দোলনের পেছনে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের জর্জ সোরোসের হাত দেখতে পাচ্ছেন বলে ভাষ্য দিয়েছেন। জর্জ সোরোস সাধারণত বিশ্বের ডানপন্থী নেতাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকেন। 2023 সালে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জর্জ সোরোস প্রকাশ্যেই নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। সিজেপি সোশ্যাল মিডিয়ায় তাদের কার্যক্রম শুরু করার মাত্র কয়েকদিনের মধ্যে ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার সংখ্যা 1 কোটি পার হয়ে যায়।
যা ক্ষমতাসীন বিজেপির অফিসিয়াল হ্যান্ডেলকেও ছাড়িয়ে যায়। তবে ভারত সরকারের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেন এসব ফলোয়ারের অর্ধেকই পাকিস্তানি নাগরিক। বিজেপি নেতাদের মতে এই দলের লক্ষ্য হল সরকারের বিরোধিতা করা, সরকারকে দুর্বল করা এবং আধুনিক প্রজন্মকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা। যদিও অভিজিৎ এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছেন তাদের 94% ফলোয়ারই ভারতীয়। বিক্ষোভ কর্মসূচিতে অভিজিতের দেওয়া এক বক্তব্য সমালোচনার জন্ম দিয়েছে। সমাবেশের অনুমতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিজিৎ দাবি করেন তিনি পুলিশের কাছে সমাবেশের জন্য অনুমতি চাইলে পুলিশ তাকে বাধা না দিয়ে উল্টো জলদি কর্মসূচি শুরু করার কথা বলেন। ভারতের বিমানবন্দরে নামার পর অভিজিৎকে বিশেষ প্রোটোকল দিয়েও নিয়ে যেতে দেখা যায়। ফলে পুলিশের এমন আচরণের পেছনে আর্থিক লেনদেন ও বিরোধী শক্তিদের যোগসূত্র আছে বলেও মনে করছেন অনেকে। ভারতে ফেরার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় অভিজিৎ আশঙ্কা প্রকাশ করেছিলেন যে দেশে ফিরলে তাকে তিহার জেলে পাঠানো হতে পারে বা প্রাণ নাশের হুমকি দেওয়া হতে পারে। তবে তিনি নিজের ভাগ্য দেশের সংবিধানের হাতে ছেড়ে দিয়েছেন বলে ঘোষণা দেন এবং দিল্লিতে বিক্ষোভে যোগ দেন। অভিজিৎ কি তরুণদের ক্ষোভকে কাজে লাগিয়ে নিজের ফায়দা হাসিল করবেন, নাকি ভারতের এক অবাধ্য ও আলোচিত নাম হয়ে নতুন ধারার রাজনীতির আইকন হয়ে উঠবেন, সেটি সময়ই বলে দেবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুদ্ধক্ষেত্রে এককালে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল স্নাইপার। বহু দূর থেকে নিখুঁত নিশানায় শত্রুকে ঘায়েল করার জন্য ডাক পড়ত স্নাইপারদের। সেই জায়গা এখন দখল করে নিয়েছে ছোট ছোট ড্রোন। ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে নজরদারি থেকে নির্ভুল হামলা, দুই ক্ষেত্রে স্নাইপারকে হটিয়ে দুর্বার গতিতে এগুচ্ছে সস্তা ড্রোন প্রযুক্তি। এমনকি বিশ্ব রেকর্ড করা ইউক্রেনেরও স্নাইপাররাও এখন কাজ করছেন ড্রোন ইউনিটে। বিদায় নিচ্ছে কি স্নাইপারদের স্বর্ণযুগ? বিস্তারিত মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। রাইফেলের স্কোপে চোখ রেখে মাইলের পর মাইল দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত গুলি একসময় আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হিসেবে বিবেচিত হতো স্নাইপার। কিন্তু ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে সেই যুগ দ্রুত বদলে যাচ্ছে। এখন উড়ন্ত কয়েকশো ডলারের ড্রোনই অনেক ক্ষেত্রে স্নাইপারের কাজ করে দিচ্ছে আরও দ্রুত, আরও সস্তায় এবং কম ঝুঁকিতে। ইউক্রেনের কিংবদন্তি স্নাইপার ভিয়াচেস্লাভ কোভালস্কি 2023 সালে 2.5 মাইল দূর থেকে গুলি করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন। কিন্তু সেই স্নাইপার এখন আর রাইফেল হাতে যুদ্ধক্ষেত্রে যান না, তিনি এখন ড্রোন অপারেটরদের সহকারী হিসেবে কাজ করছেন। বিশ্লেষকদের মতে স্নাইপারের প্রধান দুটি কাজ, নজরদারি ও নির্ভুল হামলা। আর এই দুই ক্ষেত্রেই আধুনিক ড্রোন এগিয়ে। ড্রোন ওপর থেকে বিশাল এলাকা পর্যবেক্ষণ করতে পারে, মুহূর্তেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং ধ্বংস হলেও কোনো সেনার জীবন ঝুঁকিতে পড়ে না। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের তথ্য বলছে শুধু ইউক্রেন নয়, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য এবং ইসরায়েলও এখন ড্রোন ভিত্তিক যুদ্ধ কৌশলে বিপুল অর্থ বিনিয়োগ করছে। গাজা, ইউক্রেন, সিরিয়া ও ককেশাসের যুদ্ধগুলোতে ড্রোনের সফলতা সামরিক পরিকল্পনাকে নতুনভাবে সাজাতে বাধ্য করছে। অনেক সেনাবাহিনীতে এখন স্নাইপার ইউনিটের পাশাপাশি ড্রোন ইউনিটকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিভিন্ন দেশের সরকার ড্রোনের জন্য আলাদা বাজেটও রাখছে। তবে সামরিক বিশ্লেষকদের দাবি, স্নাইপারের প্রয়োজন পুরোপুরি শেষ হয়ে যায়নি। খারাপ আবহাওয়া, ড্রোন জ্যামিং কিংবা শহুরের যুদ্ধে এখনও দক্ষ স্নাইপার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে স্নাইপার একক নায়ক নয়, বরং ড্রোনের সঙ্গে সমন্বিত একটি প্রযুক্তি নির্ভর বাহিনীর অংশ হয়ে উঠবে। একসময় যুদ্ধের সবচেয়ে নিখুঁত শিকারী ছিলেন স্নাইপাররা, এখন সেই জায়গা দখল করছে ছোট্ট উড়ন্ত ড্রোন। ফলে প্রশ্ন উঠেছে, যুদ্ধক্ষেত্রে কি সত্যি শেষ হতে চলেছে স্নাইপারের স্বর্ণযুগ? মোর্শেদ আলম, বাংলা ভিশন। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীরদের স্মরণে বিশেষ দিন ডি ডে উপলক্ষে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর পরিবর্তে নিজেদের গুণগান ভরা এআই মিউজিক ভিডিও পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভিডিওতে নিজেকে বিশ্বনেতা আর জনপ্রিয় নায়ক হিসেবে উপস্থাপনার পাশাপাশি তিনি এমন কি কাণ্ড করেছেন যা নিয়ে সমালোচনায় তোলপাড়। কি আছে বিতর্কিত ওই মিউজিক ভিডিওতে? মোর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। নিজের গুণগান গাওয়া মিউজিক ভিডিও পোস্ট করে তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিও জুড়ে ট্রাম্পকে এক প্রকার বিশ্বনেতা ও জনপ্রিয় নায়ক হিসেবে উপস্থাপন করা হয়। কোথাও তাকে সিংহের পিঠে চড়তে, কোথাও মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে খাবার খেতে, আবার কোথাও হোয়াইট হাউসে কল্পিত লড়াইয়ে অংশ নিতে দেখা যায়। কখনো কখনো ওটের পিঠে চড়ে মরুভূমিতেও চড়তে দেখা যায় ট্রাম্পকে। 6 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প শিরোনামের একটি এআই নির্মিত মিউজিক ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওটি তৈরি করেছেন নিউ ইয়র্কের কংগ্রেস প্রার্থী অ্যান্থনি কনস্ট্যান্টিনো, যাকে সম্প্রতি সমর্থন দিয়েছেন ট্রাম্প। এরপরই তাকে ঘিরে শুরু হয় সমালোচনার ঝড়। সমালোচকদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ডি-ডে। এই দিনে নাৎসি জার্মানির বিরুদ্ধে মিত্রবাহিনীর ঐতিহাসিক অভিযানে প্রাণ হারানো হাজারো সেনাকে স্মরণ করে বিশ্ব। কিন্তু 82তম ডি-ডে বার্ষিকীতে সেই বীর সেনাদের নিয়ে কোনো বার্তা না দিয়ে উল্টো নিজের গুণগান ভরা এআই মিউজিক ভিডিও পোস্ট করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডি-ডে উপলক্ষে ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্টে নিহত মার্কিন সেনাদের স্মরণে কোনো পোস্ট দেখা না গেলেও একই দিনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টেমার ডি-ডে বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শুধু তাই নয়, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার লাইব্রেরিকে জরাজীর্ণ ও আবর্জনায় ঘেরা দেখিয়ে একটি এআই ছবিও পোস্ট করেন ট্রাম্প। পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়েও কটাক্ষ করতে দেখা যায় তাকে। বিশ্লেষকরা বলছেন, আগের বছরগুলোতে ট্রাম্প নিজেই ডি-ডে উপলক্ষে ভিডিও ও শ্রদ্ধা বার্তা প্রকাশ করেছিলেন, কিন্তু এবার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জায়গা পেল এআই নির্ভর আত্মপ্রচারণা। ইতিহাসের বীরদের স্মরণ করার দিনেও মার্কিন প্রেসিডেন্ট নিজের ঢোল নিজেই পিটিয়েছেন। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।